হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 29, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। অধ্যায় 29, জনস্বার্থ মামলা। The concept of public interest litigation PIL originated and developed in the USA in the 1960s. In the USA, it was designed to provide legal representation to previously unrepresented groups and interests. It was undertaken in recognition of the fact that the ordinary marketplace for legal service fails to provide such service to significant segments of the population and to significant interests. Such groups and interests include the poor, environmentalists, consumers, racial and ethnic minorities, and others. পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল ধারণাটি 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভূত এবং বিকাশ লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি পূর্বে অপ্রস্তুত গোষ্ঠী এবং স্বার্থকে আইনি প্রতিনিধিত্ব প্রদানের জন্য ডিজাইন করা হয়েছিল। আইনি পরিষেবার জন্য সাধারণ বাজার জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ এবং উল্লেখযোগ্য স্বার্থের জন্য এই ধরনের পরিষেবা প্রদান করতে ব্যর্থ হয় এই সত্যের স্বীকৃতিতে এটি করা হয়েছিল। এই ধরনের গোষ্ঠী এবং স্বার্থের মধ্যে রয়েছে দরিদ্র, পরিবেশবাদী, ভোক্তা, জাতিগত ও জাতিগত সংখ্যালঘু এবং অন্যান্য। In India, the PIL is a product of the judicial activism role of the Supreme Court. It was introduced in the early 1980s. Justice V.R. Krishna Iyer and Justice P.N. Bhagwati were the pioneers of the concept of PIL. ভারতে পিআইএল সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সক্রিয়তার ভূমিকার একটি পণ্য। এটি 1980-এর দশকের শুরুতে চালু হয়েছিল। বিচারপতি ভি আর কৃষ্ণা আয়ার এবং বিচারপতি পি এন ভগবতী পিআইএল ধারণার প্রবর্তক ছিলেন। PIL is also known variously as social action litigation (SAL), social interest litigation (SIL), and class action litigation (CAL). PIL বিভিন্নভাবে সোশ্যাল অ্যাকশন লিটিগেশন (SAL), সোশ্যাল ইন্টারেস্ট লিটিগেশন (SIL) এবং ক্লাস অ্যাকশন লিটিগেশন (CAL) নামেও পরিচিত। মিনিং অফ PIL। PIL এর অর্থ: The introduction of PIL in India was facilitated by the relaxation of the traditional rule of locus standi. According to this rule, only that person whose rights are infringed alone can move the court for the remedies, whereas the PIL is an exception to this traditional rule. ভারতে পিআইএল প্রবর্তনটি লোকাস স্ট্যান্ডি এর ঐতিহ্যগত নিয়ম শিথিল করার মাধ্যমে সহজতর হয়েছিল। এই নিয়ম অনুসারে শুধুমাত্র সেই ব্যক্তি যার অধিকার লঙ্ঘন করা হয়েছে তারা প্রতিকারের জন্য আদালতে যেতে পারে, যেখানে পিআইএল এই ঐতিহ্যগত নিয়মের ব্যতিক্রম। Under the PIL, any public-spirited citizen or a social organization can move the court for the enforcement of the rights of any person or group of persons who misuse of their poverty or ignorance or socially or economically disadvantaged position are themselves unable to approach the court for the remedies. Thus, in a PIL, any member of the public having sufficient interest can approach the court for enforcing the rights of other persons and redressal of a common grievance. PIL এর অধীনে যে কোনো জন উৎসাহী নাগরিক বা কোনো সামাজিক সংগঠন যে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের অধিকার প্রয়োগের জন্য আদালতে যেতে পারে যারা তাদের দারিদ্র্য বা অজ্ঞতার কারণে বা সামাজিক বা অর্থনৈতিকভাবে অনগ্রসর অবস্থানের কারণে আদালতে যেতে অক্ষম। প্রতিকারের জন্য এইভাবে একটি পিআইএলে জনসাধারণের যে কোনো সদস্য পর্যাপ্ত আগ্রহ সহ অন্য ব্যক্তিদের অধিকার প্রয়োগ এবং একটি সাধারণ অভিযোগের প্রতিকারের জন্য আদালতের কাছে যেতে পারেন। The Supreme Court has defined the PIL as a legal action initiated in a court of law for the enforcement of public interest or general interest in which the public or a class of the community have pecuniary interest or some interest by which their legal rights or liabilities are affected. সুপ্রিম কোর্ট পিআইএলকে জনস্বার্থ বা সাধারণ স্বার্থ প্রয়োগের জন্য আইনের আদালতে শুরু করা একটি আইনি পদক্ষেপ হিসাবে সংজ্ঞায়িত করেছে যেখানে জনসাধারণ বা সম্প্রদায়ের একটি শ্রেণীর আর্থিক স্বার্থ বা কিছু স্বার্থ রয়েছে যার দ্বারা তাদের আইনি অধিকার বা দায়বদ্ধতা রয়েছে প্রভাবিত হয়।
PIL is absolutely necessary for maintaining the rule of law, furthering the cause of justice and accelerating the pace of realization of the constitutional objectives. In other words, the real purposes of PIL are PIL আইনের শাসন বজায় রাখার জন্য, ন্যায়বিচারের কারণকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সাংবিধানিক উদ্দেশ্যগুলি অর্জনের গতিকে ত্বরান্বিত করার জন্য একেবারে প্রয়োজনীয়। অন্য কথায়, PIL এর আসল উদ্দেশ্য হল ভিন্ডিকেশন অফ দি রুল অফ ল, আইনের শাসনের সত্যায়ন, ফেসিলিটেটিং ইফেক্টিভ অ্যাক্সেস টু জাস্টিস টু দি সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ওয়েকার সেকশনস অফ দি সোসাইটি অ্যান্ড সমাজের সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বল অংশের ন্যায়বিচারে কার্যকর প্রবেশাধিকার সহজতর করা। মিয়ানিংফুল রিলিজেশন অফ দি ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের অর্থপূর্ণ উপলব্ধি। ফিচার্স অফ PIL, PIL এর বৈশিষ্ট্য। দি ভ্যারিয়াস ফিচার্স অফ দি PIL আর এক্সপ্লেইনড বেলো। PIL এর বিভিন্ন বৈশিষ্ট্য নিচে ব্যাখ্যা করা হয়েছে। PIL is a strategic arm of the legal aid movement and is intended to bring justice within the reach of the poor masses, who constitute the low visibility area of humanity. PIL হল আইনি সহায়তা আন্দোলনের একটি কৌশলগত হাত এবং এর উদ্দেশ্য হল দরিদ্র জনসাধারণের নাগালের মধ্যে ন্যায়বিচার আনা, যারা মানবতার নিম্ন দৃশ্যমান ক্ষেত্র গঠন করে। 2. PIL is a totally different kind of litigation from the ordinary traditional litigation, which is essentially of an adversary character where there is a dispute between two litigating parties, one making claims seeking relief against the other and that other opposing such claim or resisting such relief. PIL হল সাধারণ প্রথাগত মোকদ্দমা থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের মোকদ্দমা, যা মূলত একটি প্রতিপক্ষ চরিত্রের যেখানে দুটি মোকদ্দমাকারী পক্ষের মধ্যে বিরোধ থাকে, একটি অন্যটির বিরুদ্ধে ত্রাণ চাওয়ার দাবি করে এবং অন্যটি এই ধরনের দাবির বিরোধিতা করে বা এই ধরনের ত্রাণ প্রতিরোধ করে। 3. PIL is brought before the court not for the purpose of enforcing the right of one individual against another as happens in the case of ordinary litigation, but it is intended to promote and vindicate public interest. PIL আদালতের সামনে আনা হয় একজন ব্যক্তির বিরুদ্ধে অন্য ব্যক্তির অধিকার প্রয়োগ করার উদ্দেশ্যে নয়, যেমনটি সাধারণ মামলার ক্ষেত্রে ঘটে, তবে এটি জনস্বার্থকে প্রচার এবং প্রমাণ করার উদ্দেশ্যে করা হয়। 4. PIL demands that violations of constitutional and legal rights of large numbers of people who are poor, ignorant or in a socially or economically disadvantaged position should not go unnoticed and unredressed. PIL দাবি করে যে বিপুল সংখ্যক লোক যারা দরিদ্র, অজ্ঞ বা সামাজিক বা অর্থনৈতিকভাবে অনগ্রসর অবস্থানে রয়েছে তাদের সাংবিধানিক এবং আইনি অধিকার লঙ্ঘন অলক্ষিত এবং অপ্রতিরোধ্য হওয়া উচিত নয়। 5. PIL is essentially a cooperative effort on the part of the petitioner, the state or public authority, and the court to secure observance of the constitutional or legal rights, benefits and privileges conferred upon the vulnerable sections of the community and to reach social justice to them. PIL মূলত পিটিশনকারী, রাষ্ট্র বা সরকারি কর্তৃপক্ষ এবং আদালতের পক্ষ থেকে একটি সমবায়মূলক প্রচেষ্টা যা সম্প্রদায়ের দুর্বল অংশগুলিকে প্রদত্ত সাংবিধানিক বা আইনি অধিকার, সুবিধা এবং সুযোগ সুবিধাগুলি নিশ্চিত করতে এবং তাদের কাছে পৌঁছানোর জন্য তাদের জন্য সামাজিক ন্যায়বিচার। 6. In PIL, litigation is undertaken for the purpose of redressing public injury, enforcing public duty, protecting social, collective, refugee rights and interests or vindicating public interest. PIL জনসাধারণের আঘাতের প্রতিকার, জনসাধারণের দায়িত্ব প্রয়োগ, সামাজিক, সমষ্টিগত, বিস্তৃত অধিকার এবং স্বার্থ রক্ষা বা জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে মামলা করা হয়। 7. In PIL, the role held by the court is more assertive than in traditional actions, it is creative rather than passive and it assumes a more positive attitude in determining acts. PIL প্রথাগত ক্রিয়াকলাপের চেয়ে আদালতের ভূমিকা বেশি দৃঢ়, এটি প্যাসিভের পরিবর্তে সৃজনশীল এবং এটি কাজ নির্ধারণে আরও ইতিবাচক মনোভাব গ্রহণ করে। In PIL court enjoy a degree of flexibility unknown to the trial of traditional private law litigations. Whatever the procedure adopted by the court, it must be procedure known to judicial tenets and characteristics of a judicial proceeding.
যদিও পিআইএল আদালতে প্রথাগত ব্যক্তিগত আইন মোকদ্দমাগুলির বিচারের জন্য অজানা নমনীয়তার একটি ডিগ্রি উপভোগ করে, আদালত যে পদ্ধতিই গ্রহণ করুক না কেন এটি অবশ্যই বিচারক নীতি এবং বিচারক কার্যধারার বৈশিষ্ট্যগুলির সাথে পরিচিত হতে হবে। 9. In EPIL, unlike traditional dispute resolution mechanism, there is no determination on adjudication of individual rights. একটি পিআইএলে প্রথাগত বিরোধ নিষ্পত্তি পদ্ধতির বিপরীতে ব্যক্তিগত অধিকারের বিচারের বিষয়ে কোন সংকল্প নেই। স্কোপ অফ পিআইএল। পিআইএল এর সুযোগ। In 1998, the Supreme Court formulated a set of guidelines to be followed for entertaining letters or petitions received by it as PIL. 1998 সালে সুপ্রিম কোর্ট পিআইএল হিসাবে এটির দ্বারা প্রাপ্ত চিঠি বা পিটিশনগুলি বিনোদনের জন্য অনুসরণ করার জন্য একটি নির্দেশিকা তৈরি করেছিল। These guidelines were modified in 1993 and 2003. According to them, the letters or petitions falling under the following categories alone will ordinarily be entertained as PIL. এই নির্দেশিকাগুলি 1993 এবং 2003 সালে সংশোধন করা হয়েছিল, তাদের মতে শুধুমাত্র নিম্নলিখিত বিভাগের অধীনে পড়া চিঠি বা আবেদনগুলি সাধারণত পিআইএল হিসাবে বিবেচিত হবে। 1. বন্ডেড লেবার ম্যাটার্স। বন্ডেড শ্রম বিষয়। 2. নেগলেক্টেড চিলড্রেন। অবহেলিত শিশু। 3. non-payment of minimum wages to workers and exploitation of casual workers and complaints of violation of labor laws except in individual cases. শ্রমিকদের ন্যূনতম মজুরি না দেওয়া এবং নৈমিত্তিক শ্রমিকদের শোষণ এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ব্যক্তিগত ক্ষেত্রে ছাড়া। 4. Petitions from jails complaining of harassment for pre-matter release and seeking release after having completed 14 years in jail, death in jail, transfer, release on personal bond, speedy trial as a fundamental right. কারাগার থেকে হয়রানির অভিযোগ, প্রাক ম্যাচিউর মুক্তির জন্য এবং 14 বছর জেলে থাকার পর মুক্তি চাওয়া, জেলে মৃত্যু, স্থানান্তর, ব্যক্তিগত বন্ডে মুক্তি, মৌলিক অধিকার হিসাবে দ্রুত বিচার। 5. Petitions against the police for refusing to register a case, harassment by police and death in police custody. মামলা নথিভুক্ত করতে অস্বীকার করার জন্য পুলিশের বিরুদ্ধে পিটিশন, পুলিশ দ্বারা হয়রানি এবং পুলিশ হেফাজতে মৃত্যু। 6. Petitions against the atrocities on women, in particular harassment of breed burning, rape, murder, kidnapping, etc. মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে পিটিশন, বিশেষ করে কনেকে হয়রানি, কনে পোড়ানো, ধর্ষণ, খুন, অপহরণ ইত্যাদি। 7. Petitions complaining of harassment or torture of villagers by co-villagers or by police from persons belonging to scheduled caste and scheduled tribes and economically backward classes. তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর লোকদের কাছ থেকে সহ গ্রামবাসী বা পুলিশ দ্বারা গ্রামবাসীদের হয়রানি বা নির্যাতনের অভিযোগ। Petitions pertaining to environmental pollution, disturbance of ecological balance, drugs, food adulteration, maintenance of heritage and culture, antiques, forest and wildlife and other matters of public importance. পরিবেশ দূষণ, পরিবেশগত ভারসাম্যের ব্যাঘাত, ওষুধ, খাদ্যে ভেজাল, ঐতিহ্য ও সংস্কৃতির রক্ষণাবেক্ষণ, প্রাচীন জিনিসপত্র, বন ও বন্যপ্রাণী এবং জনগুরুত্বপূর্ণ অন্যান্য বিষয় সম্পর্কিত পিটিশন। 9. Petitions from riot victims. দাঙ্গা পীড়িতদের কাছ থেকে পিটিশন। 10. ফ্যামিলি পেনশন, পারিবারিক পেনশন। The cases falling under the following categories will not be entertained as PIL. নিম্নলিখিত বিভাগগুলির অধীনে আসা মামলাগুলি পিআইএল হিসাবে বিবেচনা করা হবে না। 1. ল্যান্ডলর্ড টেন্যান্ট ম্যাটার্স, বাড়িওয়ালা ভাড়াটিয়া বিষয়। 2. সার্ভিস ম্যাটার অ্যান্ড থোজ পার্টেইনিং টু পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি, পরিষেবার বিষয় এবং পেনশন এবং গ্র্যাচুইটি সম্পর্কিত। 3. কমপ্লেন্টস অ্যাগেইনস্ট দি সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড লোকাল বডিজ এক্সেপ্ট হোজ রিলেটিং টু আইটেম নাম্বারস 1 to 10 above. উপরোক্ত আইটেম নম্বর 1 থেকে 10 সম্পর্কিত অভিযোগগুলি ছাড়া কেন্দ্রীয়, রাজ্য সরকার বিভাগ এবং স্থানীয় সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ। 4. অ্যাডমিশন টু মেডিকেল অ্যান্ড আদার এডুকেশনাল ইনস্টিটিউশন, মেডিকেল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি। 5. পিটিশনস ফর আর্লি হিয়ারিং অফ কেসেস পেন্ডিং ইন হাই কোর্টস অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্টস।
হাইকোর্ট এবং অধস্তন আদালতে বিচারাধীন মামলাগুলির প্রাথমিক শুনানির জন্য পিটিশন। প্রিন্সিপালস অফ পিআইএল। পিআইএল এর মূলনীতি। দি সুপ্রিম কোর্ট এভলভেড দি ফলোয়িং প্রিন্সিপালস ইন রিগার্ড টু পিআইএল। পিআইএল এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিম্নলিখিত নীতিগুলি তৈরি করেছে। 1. The court in exercise of powers under Articles 32 and 226 of the Constitution can entertain a petition filed by any interested person in the welfare of the people who are in a disadvantaged position and thus not in a position to knock the doors of the court. The court is constitutionally bound to protect the fundamental rights of such disadvantaged people and direct the state to fulfill its constitutional promise. সংবিধানের 32 এবং 226 অনুচ্ছেদের অধীনে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আদালত অনগ্রসর অবস্থানে থাকা এবং এইভাবে আদালতের দরজায় কড়া নাড়তে পারে না এমন লোকদের কল্যাণে যে কোনো আগ্রহী ব্যক্তির দায়ের করা আবেদনটি গ্রহণ করতে পারে। আদালত সাংবিধানিকভাবে এই ধরনের সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে এবং রাষ্ট্রকে তার সাংবিধানিক প্রতিশ্রুতি পূরণের নির্দেশ দিতে বাধ্য। 2. When the issues of public importance, enforcement of the fundamental rights of large number of people vis-a-vis the constitutional duties and functions of the state arise, the court treat a letter or a telegram as a PIL. In such cases, the court relaxes the procedural laws and also the law relating to pleadings. যখন রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য এবং কারাগুলির সাথে জনসাধারণের গুরুত্বের বিষয়গুলি, বিপুল সংখ্যক মানুষের মৌলিক অধিকার প্রয়োগের বিষয়গুলি উত্থাপিত হয়, তখন আদালত একটি চিঠি বা টেলিগ্রামকে একটি পিআইএল হিসাবে বিবেচনা করে। এই ধরনের ক্ষেত্রে আদালত পদ্ধতিগত আইন এবং আবেদন সংক্রান্ত আইন শিথিল করে। 3. Whenever injustice is meted out to a large number of people, the court will not hesitate to step in to invoke Articles 14 and 21 of the Constitution of India as well as the International Conventions on Human Rights which provide for a reasonable and fair trial. যখনই বিপুল সংখ্যক মানুষের প্রতি অবিচার করা হয়, তখন আদালত ভারতের সংবিধানের অনুচ্ছেদ 14 এবং 21 এবং সেই সাথে মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনগুলি যা যুক্তিসঙ্গত এবং ন্যায্য বিচারের ব্যবস্থা করে, সেগুলিকে আহ্বান করতে দ্বিধা করবে না। 4. The common rule of locus standi is relaxed so as to enable the court to look into the grievances complained on behalf of the poor, deprived, illiterate and the disabled who cannot vindicate the legal wrong or legal injury caused to them for violation of any constitutional or legal right. লোকাস স্ট্যান্ডির সাধারণ নিয়ম শিথিল করা হয়েছে যাতে আদালতকে দরিদ্র, বঞ্চিত, নিরক্ষর এবং প্রতিবন্ধীদের পক্ষে অভিযোগ করা অভিযোগগুলি দেখতে সক্ষম করে যারা আইনি ভুল বা আইনগত আঘাতকে তাদের লঙ্ঘনের জন্য সৃষ্ট আইনি আঘাতকে প্রমাণ করতে পারে না। সাংবিধানিক বা আইনি অধিকার। 5. When the court is prima facie satisfied about violation of any constitutional right of a group of people belonging to the disadvantaged category, it may not allow the state or the government from raising the question as to the maintainability of the petition. যখন আদালত অনগ্রসর শ্রেণীর লোকদের একটি গোষ্ঠীর কোনো সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিষয়ে প্রাথমিকভাবে সন্তুষ্ট হয়, তখন এটি রাষ্ট্র বা সরকারকে আবেদনের রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রশ্ন উত্থাপন করার অনুমতি দিতে পারে না। 6. Health procedural laws apply on PIL cases. The question as to whether the principles of res judicata or principles analogous thereto would apply depend on the nature of the petition and also facts and circumstances of the case. যদিও পিআইএল মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন প্রযোজ্য হয়, তবে বিচারের নীতিগুলি বা এর সাথে সাদৃশ্যপূর্ণ নীতিগুলি প্রযোজ্য হবে কিনা সেই প্রশ্নটি পিটিশনের প্রকৃতি এবং মামলার ঘটনা এবং পরিস্থিতির উপর নির্ভর করে। 7. The dispute between two warring groups partly in the realm of private law would not be allowed to be agitated as a PIL. দুটি যুদ্ধরত গোষ্ঠীর মধ্যে বিবাদ বিশুদ্ধভাবে ব্যক্তিগত আইনের পরিসরে একটি পিআইএল হিসাবে উত্তেজিত হতে দেওয়া হবে না। However, in an appropriate case, the petitioner might have moved a court in his private interest and for redressal of the personal grievances, the court in furtherance of the public interest may treat it necessary to inquire into the state of affairs of the subject of litigation in the interest of justice. যাই হোক, একটি উপযুক্ত ক্ষেত্রে,
যদিও আবেদনকারী তার ব্যক্তিগত স্বার্থে এবং ব্যক্তিগত অভিযোগের প্রতিকারের জন্য একটি আদালতে যেতে পারেন, তবে জনস্বার্থে আদালতের অবস্থার বিষয়ে অনুসন্ধান করা প্রয়োজন মনে করতে পারে। বিচারের স্বার্থে মামলার বিষয় নয়। The court in special situations may appoint commission or other bodies for the purpose of investigating into the allegations and finding out facts. It may also direct management of a public institution taken over by such commission. আদালত বিশেষ পরিস্থিতিতে কমিশন বা অন্যান্য সংস্থা নিয়োগ করতে পারে অভিযোগের তদন্ত এবং তথ্য খুঁজে বের করার উদ্দেশ্যে। এটি এই জাতীয় কমিশন কর্তৃক গৃহীত একটি সরকারি প্রতিষ্ঠানের পরিচালনাকেও নির্দেশ দিতে পারে। 10. The court will not ordinarily transgress into a policy. It shall also take utmost care not to transgress its jurisdiction while purporting to protect the rights of the people from being violated. আদালত সাধারণত নীতি লঙ্ঘন করবে না। জনগণের অধিকার লঙ্ঘন করা থেকে রক্ষা করার জন্য এটি তার এখতিয়ার লঙ্ঘন না করার জন্য সর্বোচ্চ সতর্ক অবলম্বন করবে। 11. The court would ordinarily not step out of the non-array of judicial review. The High Court although may pass an order for doing complete justice to the parties, it does not have a power akin to Article 142 of the Constitution of India. আদালত সাধারণত বিচারক পর্যালোচনা পরিচিত ক্ষেত্রগুলি থেকে সরে আসবে না। হাইকোর্ট যদিও পক্ষগুলির সম্পূর্ণ ন্যায়বিচার করার জন্য একটি আদেশ দিতে পারে, তবে এটি ভারতের সংবিধানের 142 অনুচ্ছেদের মতো ক্ষমতা রাখে না। 12. Ordinarily the High Court should not entertain a right petition by way of PIL questioning constitutionality or validity of a statute or a statutory rule. সাধারণত হাইকোর্টের সাংবিধানিকতা বা সংবিধি বা বিধিবদ্ধ নিয়মের বৈধতা নিয়ে পিআইএল এর মাধ্যমে একটি রিট পিটিশন গ্রহণ করা উচিত নয়। গাইডলাইন্স ফর অ্যাডমিটিং পিআইএল। পিআইএল ভর্তির জন্য নির্দেশিকা। The PIL has now come to occupy an important field in the administration of law. It should not be allowed to become publicity interest litigation or politics interest litigation or private interest litigation or paisa interest litigation or middle class interest litigation, MIL. পিআইএল এখন আইন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র দখল করতে এসেছে। এটাকে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন বা রাজনীতির স্বার্থ মামলা বা ব্যক্তিগত স্বার্থ মামলা বা পয়সা ইন্টারেস্ট লিটিগেশন বা মিডল ক্লাস ইন্টারেস্ট লিটিগেশন, মিল হতে দেওয়া উচিত নয়। The Supreme Court, in this context, observed PIL is not a pill or a panacea for all wrongs. It was essentially meant to protect basic human rights of the weak and the disadvantaged and was a procedure which was innovated where a public-spirited person files a petition in effect on behalf of such persons who on account of poverty, helplessness or economic and social disabilities could not approach the court for relief. There have been, in recent times, increasingly instances of abuse of PIL. Therefore, there is a need to re-emphasize the parameters within which PIL can be resorted to by a petitioner and entertained by the court. সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে পর্যবেক্ষণ করেছে, পিআইএল একটি বড়ি বা সমস্ত ভুলের জন্য একটি ওষুধ নয়। এটি মূলত দুর্বল এবং সুবিধাবঞ্চিতদের মৌলিক মানবাধিকার রক্ষার উদ্দেশ্যে ছিল এবং এটি এমন একটি পদ্ধতি যা উদ্ভাবিত হয়েছিল যেখানে একজন উৎসাহী ব্যক্তি দারিদ্র্য, অসহায়ত্ব বা অর্থনৈতিক ও সামাজিক অক্ষমতার কারণে এমন ব্যক্তিদের পক্ষে কার্যকর একটি পিটিশন দায়ের করেন। ত্রাণের জন্য আদালতের দ্বারস্থ হতে পারেননি। সাম্প্রতিক সময়ে পিআইএল এর অপব্যবহারের ক্রমবর্ধমান উদাহরণ রয়েছে। অতএব সেই পরামিতিগুলির উপর পুনরায় জোর দেওয়ার প্রয়োজন রয়েছে যার মধ্যে পিআইএল একজন আবেদনকারীর দ্বারা অবলম্বন করা যেতে পারে এবং আদালতের দ্বারা মনোরঞ্জন করা যেতে পারে। Therefore, the Supreme Court laid down the following guidelines for checking the misuse of the PIL. অতএব পিআইএল এর অপব্যবহার চেক করার জন্য সুপ্রিম কোর্ট নিম্নলিখিত নির্দেশিকাগুলি তৈরি করেছে। 1. The court must encourage genuine and bona fide PIL and effectively discourage and curb the PIL field for extraneous considerations. আদালতকে অবশ্যই প্রকৃত এবং সত্যবাদী পিআইএলকে উৎসাহিত করতে হবে এবং বহিরাগত বিবেচনার জন্য পিআইএল ক্ষেত্রটিকে কার্যকরভাবে নিরুৎসাহিত করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। 2.
Instead of every individual judge devising his own procedure for dealing with PIL, it would be appropriate for each High Court to properly formulate rules for encouraging the genuine PIL filed and discouraging PIL filed with oblique motives. পিআইএল মোকাবেলার জন্য প্রতিটি বিচারক তার নিজস্ব পদ্ধতি তৈরি করার পরিবর্তে প্রতিটি হাইকোর্টের জন্য সঠিকভাবে পিআইএল দাখিল করা এবং তির্যক উদ্দেশ্য নিয়ে দায়ের করা পিআইএলকে নিরুৎসাহিত করার জন্য যথাযথভাবে নিয়ম প্রণয়ন করা উপযুক্ত হবে। 3. The court should prima facie verify the credentials of the petitioner before entertaining the PIL. পিআইএল গ্রহণ করার আগে আদালতকে প্রাথমিকভাবে আবেদনকারীর প্রমাণপত্র যাচাই করতে হবে। 4. The court shall be prima facie satisfied regarding the correctness of the contents of petition before entertaining the PIL. পিআইএল গ্রহণ করার আগে আদালত পিটিশনের বিষয়বস্তুর সঠিকতা সম্পর্কে প্রাথমিকভাবে সন্তুষ্ট হবে। 5. The court should be fully satisfied that substantial public interest is involved before entertaining the petition. আদালতকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা উচিত যে পিটিশনটি গ্রহণ করার আগে উল্লেখযোগ্য জনস্বার্থ জড়িত। 6. The court should ensure that the petition which involves larger public interest, gravity and urgency must be given priority over other petitions. আদালতকে নিশ্চিত করা উচিত যে পিটিশনে বৃহত্তর জনস্বার্থ, গুরুত্ব এবং জরুরিতা জড়িত থাকা উচিত অন্যান্য পিটিশনের চেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। 7. The court before entertaining the PIL must ensure that the PIL is aimed at redressal of genuine public harm and public injury. The court should also ensure that there is no personal gain, private motive or oblique motive behind filing PIL. পিআইএল গ্রহণ করার আগে আদালতকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে পিআইএলটি প্রকৃত জনসাধারণের ক্ষতি এবং জনসাধারণের আঘাতের প্রতিকারের লক্ষ্যে। আদালতের এটাও নিশ্চিত করা উচিত যে পিআইএল দায়ের করার পিছনে কোনো ব্যক্তিগত লাভ, ব্যক্তিগত উদ্দেশ্য বা তির্যক উদ্দেশ্য নেই। The court should also ensure that the petition filed by busybodies for extraneous and ulterior motives must be discouraged by imposing exemplary costs or adopting similar novel methods to curb frivolous petitions and the petitions filed for extraneous considerations. আদালতকে এটাও নিশ্চিত করতে হবে যে বহিরাগত এবং অপ্রত্যাশিত উদ্দেশ্যের জন্য ব্যস্ত সংস্থার দ্বারা দায়ের করা পিটিশনকে অবশ্যই দৃষ্টান্তমূলক খরচ আরোপ করে বা অযৌক্তিক পিটিশন এবং বহিরাগত বিবেচনার জন্য দায়ের করা পিটিশনগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য অনুরূপ অভিনব পদ্ধতি অবলম্বন করে নিরুৎসাহিত করা উচিত। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।